হ্যালো, আমি রুম্পা বসাক। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, যেটি পাটিগণিতের একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক। পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক পার্সেন্টেজ ছাড়া চলে না বললেই হয়, কারণ যে কোনো অংশে এই পার্সেন্টেজ ভীষণভাবে যুক্ত রয়েছে। সেই সম্পর্কিতই যাবতীয় যত জিনিস রয়েছে সেগুলো আমি পার্ট করে শেখানোর চেষ্টা করব। তো পার্সেন্টেজের মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেখানে কি কি শিখব একবার দেখে নিই। ফার্স্টলি পার্সেন্টেজের যে বেসিক কনসেপ্ট, পার্সেন্টেজ কী, কোথায় অ্যাপ্লাই হয় বা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা শিখব। দেন যেটা শিখব, খুব ইম্পর্টেন্ট অংশ, পার্সেন্টেজকে কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করে বা উল্টোটা, ফ্র্যাকশনকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করে। এইটুকুই হচ্ছে এখানে বোঝার বিষয়। পার্সেন্টেজ নিয়ে বোঝার মতো বেশি কিছু নেই, কিন্তু পার্সেন্টেজ রিলেটেড যে বিভিন্ন প্রবলেমগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেইগুলো গণিতের বিভিন্ন অংশে আলাদা আলাদাভাবে যুক্ত এবং সেগুলো সলভ করার টেকনিকও একটু একটু করে চেঞ্জ রয়েছে। তাই আমি প্রত্যেকটি প্যাটার্নকে আলাদা করে গুছিয়ে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি। সম্পূর্ণটা একবারে হবে না, আমি এটাকে পার্ট করে সম্পূর্ণ বিষয়টা আমি শিখিয়ে দেব। ওকে, তো ফার্স্টে বেসিক কিছু প্রবলেম রয়েছে যেগুলো খুব সহজ। দেন আসবে এক্সপেন্ডিচার এবং কনজামশন রিলেটেড প্রবলেম। কি সেটা? যেমন কোনো একটি পরিবার হয়তো কিছু পরিমাণ চাল বা চিনি ব্যবহার করে নির্দিষ্ট একটি দামে, কিন্তু দাম যখন হঠাৎ বেড়ে যায় তখন সেই আগের খরচের পরিমাণটাকে যদি একই রাখতে চায় তাহলে কি করতে হবে? তাকে তার ব্যবহারের পরিমাণটা কমাতে হবে। এই রিলেটেড যে সমস্যাগুলো, যেগুলো দৈনন্দিন জীবনের সাথে যুক্ত এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা রয়েছে এই টপিকে। দেন রয়েছে ইনক্রিজ এবং ডিক্রিজ প্রবলেম, অর্থাৎ পার্সেন্টেজের যে ইনক্রিজ ডিক্রিজ বিভিন্ন প্রবলেমগুলো রয়েছে। যেমন যদি উদাহরণ দিই বলি, কোনো হয়তো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ এগুলোকে বাড়ানো কমানো হলো, এর ফলে তার যে ক্ষেত্রফল রয়েছে সেটা কিভাবে পরিবর্তিত হবে, সেই রিলেটেড যে সমস্যাগুলো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা এখানে রয়েছে। তারপরে কি রয়েছে? ইনকাম এবং সেভিংস বা তার সাথে এক্সপেন্ডিচার যে রিলেটেড প্রবলেম, এটাও কিছুটা আগের সাথে রিলেটেড এবং একটু করে চেঞ্জ রয়েছে। যে কিছু ইনকাম করা হলো, সেখান থেকে কিছু সেভ করা হলো, তাহলে খরচ কত হলো, সেই রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই পার্সেন্টেজ রিলেটেড, সেটা রয়েছে এখানে। তারপরে কি রয়েছে যেটা শিখবো আমরা? ইলেকশন রিলেটেড প্রবলেম, অর্থাৎ ভোট রিলেটেডও বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো আমাদের গণিতের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। বাস্তব জীবনে তো অবশ্যই ইলেকশন রিলেটেড যে ঘটনাগুলো তার জন্য। যেমন কোনো হয়তো ভোটার কেন্দ্রে কিছু ভোট পড়েছে তার কিছুটা ভ্যালিড হয়েছে, কিছুটা ইনভ্যালিড হয়েছে। কেউ কোনো পার্সেন্টেজে হয়তো কিছুটা জিতেছে, বাকিটা অপরাজিত হয়েছে। তাহলে মোট ভোটার কত ছিল? এই টাইপের যে সমস্যাগুলোর অ্যান্সার বের করতে হয়, সেখানে পার্সেন্টেজ ইম্পর্টেন্ট একটা অংশ, এবং সেটা কি করে সলভ করতে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। দেন আসছে পপুলেশন রিলেটেড যে প্রবলেমগুলো, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, 2 বছর পর কত হবে নির্দিষ্ট একটা সময় বলে দেওয়ার পর, সেই রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে। দেন ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিছু সমস্যার সমাধান। যেমন এক্সাম রিলেটেড বিভিন্ন প্রবলেম থাকে, যে বা হচ্ছে সাবজেক্ট রিলেটেড বা কিছু পার্সেন্টেজ রিলেটেড, যে হচ্ছে এত পার্সেন্ট হচ্ছে হয়তো বেঙ্গলি পড়ে, এত পার্সেন্ট ইংলিশ পড়ে, এত পার্সেন্ট উভয় বিষয় পড়ে, তাহলে শুধু বেঙ্গলি কত পড়ে বা শুধু হিন্দি কত পড়ে, এই বিষয়ে যে সমস্যাগুলো সবসময় গণিতে বিভিন্ন জায়গায় দেখা যায় অ্যারিথমেটিকের, সেই সমস্যাগুলোর সমাধান এখানে আমরা শিখব। দেন আসছে এক্সাম রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট পাস আর ফেল যে সমস্যা, যেখানে কি বলা হয়, যেখানে বলা হয় যে হচ্ছে কিছু পার্সেন্ট পাওয়ার পরেও একটা ব্যক্তি বা একটা স্টুডেন্ট এত নাম্বারের জন্য ফেল করে গেছে। যদি সে আরও বেশি পার্সেন্টেজ পায়, তখন দেখা যায় সে যেটা পাস নাম্বার তার থেকে আরও বেশি নাম্বার পেয়ে গিয়েছে। তাহলে অ্যাকচুয়াল যে পাস নাম্বার একটা এক্সামের সেটা কত, সেই রিলেটেড যে সমস্যা সেটা আমরা এখানে শিখব। দেন আসছে একটা ইম্পর্টেন্ট এবং বেশ ইন্টারেস্টিং প্রবলেম, সেটা হচ্ছে হেড বা লেগ রিলেটেড যে প্রবলেমগুলো। কি সেটা? যেমন
কোনো একটা সংখ্যা বলে দেয় যার মধ্যে বলা হয় যে যদি আমি 2 ধরনের অবশ্যই কোনো অ্যানিম্যাল হোক বা কিছু সেটা রয়েছে, যেখানে বলা হবে যদি আমি হেড কাউন্ট করি তবে এতগুলো অ্যানিম্যাল রয়েছে, যদি লেগ কাউন্ট করি তাহলে এতগুলো অ্যানিম্যাল রয়েছে, তাহলে পার্টিকুলার সেই অ্যানিম্যালের সংখ্যাটা কত সেটা জিজ্ঞেস করে। এখানে সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা শিখব। দেন আসছে রিমেইনিং প্রবলেম, যেটা হচ্ছে রিমেইনিং মানে অবশেষ। আমার কাছে কিছু টাকা রয়েছে যার এত পার্সেন্ট আমি খরচ করেছি এইখানে, বাকি যেটা রয়েছে তার এত পার্সেন্ট খরচ করেছি অন্য একটা জায়গায়, তারপরে আমার কাছে কত পড়ে থাকবে বা কী, এই টাইপের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের যে প্রসেস, যেগুলো পার্সেন্টেজ রিলেটেড, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। আবারও বলছি, সম্পূর্ণটা আমরা একসাথে শিখতে পারবো না, তাই আমি পার্ট করে 2 বা 3টে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা আমি শিখিয়ে দেবো। ফার্স্ট আমরা শিখব পার্সেন্টেজের যে কনসেপ্ট রয়েছে, বেসিক যে কনসেপ্ট, অর্থাৎ পার্সেন্টেজ যেটাকে কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, এটা দ্বারা। পার্সেন্টেজ বলতে কি বোঝায়, এক্সাম্পল দ্বারা বুঝি। 75%, এটা মানে কি? 75% মানে 75/100। কেন? কারণ পার্সেন্টেজ বা শতকরা অলওয়েজ 100-র মধ্যে ক্যালকুলেট করা হয়, যে 100-র মধ্যে সেই সংখ্যাটা যত হবে সেটাই তার পার্সেন্ট। 5% মানে 100-র মধ্যে 5, অর্থাৎ 75% মানে 100-র মধ্যে 75। এটাই হলো পার্সেন্টেজের প্রধান যে ধারণা, সেটা যে পার্সেন্টেজ মানেই তাকে আমরা 100 দিয়ে ভাগ করার পর যেটা পাবো সেটা। তাহলে কোনো সংখ্যাকে পার্সেন্টেজ তুলতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু উল্টাটা। ধরলাম কোনো সংখ্যাকে আমি পার্সেন্টেজে প্রকাশ করব, তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে করতে হবে কি 100 দিয়ে গুণ করতে হবে। এটাকেই যদি আমি রিভার্সে দেখি, তাহলে 75/100 রয়েছে, আমি এই ভগ্নাংশটাকে পার্সেন্টেজে পরিণত করব। তার জন্য কি করতে হবে? 75/100কে আমার 100 দিয়ে গুণ করতে হবে। দেন যেটা আসলো সেটা হলো পার্সেন্টেজ, যেটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? যেমন খুব বাস্তব যে উদাহরণ, এক্সাম যে মার্কসগুলো রয়েছে, ধরো তুমি 700-তে এক্সাম দিয়েছো, যেখানে মার্কস কত পেয়েছো? মার্কস পেয়েছো হচ্ছে তুমি 525। পার্সেন্টেজে কত হবে? তুমি মার্কস পেয়েছো কত? 525, কিন্তু কতর মধ্যে? 700-র মধ্যে। পার্সেন্টেজ যখন করব, পার্সেন্টেজে প্রকাশ করব, আমাকে কি করতে হবে? এটা 100 দিয়ে গুণ, মানে দিন যেটা আসবে সেটা হলো পার্সেন্টেজ। 100 সাথে 7, 7 6 7 8 56, 7 7 49, 50 51 52, 7 52 35, 7 7 5 35, 75%। তাহলে আমি পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, আগে কতর মধ্যে যেটা পেয়েছে সেটা। এবার কেন আমরা পার্সেন্টেজে প্রকাশ করি? কারণ ধরো তোমাকে বলা হলো কেউ কোনো এক্সামে 35 মার্কস পেয়েছে এবং অন্য আরেকজন অন্য কোনো এক্সামে 45 মার্কস পেয়েছে। মার্কস বলেছি, পার্সেন্টেজ নয়। এবার আমরা কি এখানে বলতে পারবো কে বেশি বা কে কম পেয়েছে? এখানে কি 45ই বেশি পেয়েছে যেহেতু 35-এর থেকে বড়? এটা কি সম্ভব? না, সেটা বলতে পারবো না। বেশিও হতে পারে, কমও হতে পারে, কারণ যে 35 মার্কস পেয়েছে সে তো হতেই পারে যতর মধ্যে এক্সাম ছিল অর্থাৎ ফুল মার্কস পেয়েছে। তাহলে 35কে আমরা যখন 35 দিয়ে ভাগ করব, ফুল মার্কসের মধ্যে সেটা পেয়েছে, এবং পার্সেন্টেজে হিসাব করলে কি হবে? 100 দিয়ে গুণ, ফলে এটা কত হলো? 100%। কিন্তু 45 মার্কস যে পেয়েছে সে তো হতেই পারে 500-র মধ্যে পেয়েছে বা 100-র মধ্যে পেয়েছে, তাই না? ধরলাম 100-র মধ্যে সে 45 মার্কস পেয়েছে, 100-র মধ্যে পার্সেন্টেজে প্রকাশ করব, মানে 100 দিয়ে গুণ করব, তার ফলে এটা কত দাঁড়ালো? 45 মার্কস। এবার এখানেও কি বলতে পারবো
কত বেশি বা কত কম? না, এবার আমরা রিভার্সে যখন পার্সেন্টেজ উঠাবো, 100% মানে কি? 100/100। আর 45% মানে কি? 45/100। দেখো, প্রথম ক্ষেত্রে 35 মার্কস পেয়েছিল, কিন্তু আউট অফ 35। দ্বিতীয় যেটা রয়েছে সেটা 45 পেয়েছে আউট অফ 100। যেখান থেকে আমরা বুঝতে পারবো না কে বেশি বা কে কম, যেটা একটা সংখ্যায় ছিল মাত্র। যখন সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলাম আমরা, তখন দুজনের বেস সেম হয়ে গেল। দুজনেই 100-র মধ্যে, 100-র মধ্যে 100 পেয়েছে, কিন্তু সেকেন্ড জন কত পেয়েছে? 100-র মধ্যে 45 পেয়েছে। তাহলে কে বেশি হলো? অবশ্যই এটা বেশি হলো। কিন্তু যখন আমরা মার্কস দেখলাম, তখন 35 মনে হচ্ছে কম, 45 মনে হচ্ছে বেশি। তাহলে এখানেই হচ্ছে পার্সেন্টেজের একটা ইম্পর্টেন্ট, যে আমরা সংখ্যার তুলনায় সেটাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করে নিব সেম বেসের মাধ্যমে, তখন আমরা সেটাকে কে বেশি কে কম তার তুলনা করতে পারবো। অবশ্যই এটা বড় হলো এর তুলনায়। তাহলে আমাদের ছোট্ট যে কথাটা মনে রাখতে হবে সেটা কি? যে যখন কোনো পার্সেন্টেজ থাকবে, তখন সেই পার্সেন্টেজ ওঠানোর জন্য আমাকে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু যখন কোথাও পার্সেন্টেজ তৈরি করতে হবে, তখন আমাকে কী করতে হবে? অবশ্যই সেটা কতর মধ্যে হবে পার্সেন্টেজ সেটা লিখতে হবে, তারপর 100 দিয়ে গুণ করতে হবে। দেন আসছি কন্টেন্টের যে সেকেন্ড টপিক ছিল, পার্সেন্টেজকে কীভাবে ফ্র্যাকশনে আমরা কনভার্ট করব, বা ভাইস ভার্সা। ওকে, চলো দেখা যাক। ফার্স্ট আমরা যে ভগ্নাংশ, প্রথমে 1/1 থেকে শুরু করব। 1/1। আচ্ছা, এই ভগ্নাংশটাকে যখন আমরা পার্সেন্টেজে পরিণত করব, কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? আমি একটা জাস্ট ক্যালকুলেশন করে দেখাবো, বাকিগুলো কিন্তু ক্যালকুলেশন ছাড়াই আমরা লেখার চেষ্টা করব। তাহলে এটাকে যখন ভগ্নাংশে পরিণত করব, 1/1 ইন্টু 100 পার্সেন্টেজ পরিণত হয়ে গেল। কত পার্সেন্ট হলো? 100%। ঠিক এর পরে যে ভগ্নাংশটা আসবে, মানে নিচের আমরা হরগুলোকে চেঞ্জ করতে থাকবো। ওপরে 1ই থাকবে, নিচে 2 হলো। একইভাবে পার্সেন্টেজ পরিণত করলে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি হাফ মানে কি? 50%। দেন 1/3। একইভাবে কত হবে? 33। এবার এখানে একটা বিষয় রয়েছে, এই 1/3টাকে যখন পার্সেন্টেজে পরিণত করব 100 দিয়ে গুণ করার সময়, আমরা এটাকে 2 ভাগে প্রকাশ করতে পারি, আইদার দশমিকে অর পূর্ণ সংখ্যার মাধ্যমে, তাই তো? তাহলে দশমিকে প্রকাশ করলে এটা কত হবে? 33.33%। বা কি হতে পারে? ভগ্নাংশের মাধ্যমে পূর্ণ সংখ্যার মাধ্যমে প্রকাশ করলে 33.1/3%। ওকে, এদের কেন হলো না? কারণ 2 দিয়ে যখন 100কে ভাগ করব, ডাইরেক্ট তো এটা একটা সংখ্যায় পরিণত হয়ে যাবে। ওকে, দেন কি হবে? হর চেঞ্জ করব, 3-এর পরে কি 4 নিলাম, যেটা মানে কত? 25%। ওকে, প্রথমেই বললাম আমি কিন্তু একটাকে ভেঙে দেখালাম কি করে এই ভগ্নাংশ মানে এই পার্সেন্টে আসছে, যেটা ফার্স্ট আমি ভেঙে দেখালাম। বাকিগুলো সেমভাবে হবে, ক্যালকুলেশনে না করে আমরা কিভাবে লিখছি, মুখে মুখে ক্যালকুলেশনের মাধ্যমে লিখছি, এবং কেন লিখছি সেটা আমি পরে বলছি। দেন 1/5, যেটা মানে কত? 20%। সেমভাবে 1/6, 1/7, 1/8, 1/9, 1/10, 1/6, 16.2/3%, বা দশমিকে প্রকাশ করলে কত হবে? 16.66%। ওকে, কীভাবে এলো? সেমভাবে 100 দিয়ে গুণ করার পর সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে এটা এলো। দেন 1/7, 14.2/7, বা 14.28
পার্সেন্ট। 1/8 12 পূর্ণ 1/2 বা বাকি হবে 12.5%। 1/9 কী হবে? 11 পূর্ণ 1/9% বা 11.11%। 1/10 মানে তো জানি 10%। ওকে, আরও কয়েকটা লাগবে যেগুলো খুব ইম্পর্টেন্ট। 1/15 1/15 যেটা মানে কত? 6 পূর্ণ 2/3% বা 6.66%। ওকে, দেন হচ্ছে 1/20 খুব ইম্পর্টেন্ট একটা, যেটা খুব ইউজ হয়, কত? 5%। এবং 25% আর দরকার নেই, এতটা দ্বারা আমরা বুঝে যাব। দেখো, ছিল এটা ফ্র্যাকশন, সেখান থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম। কেন করলাম, কিভাবে হলো বা কি প্রয়োজন, সেটা সবগুলোই জানবো। ভিডিওর যে পরের টপিকগুলো রয়েছে তার মাধ্যমে এক এক করে সবগুলো আমরা জানবো যে এই ফ্র্যাকশন চেঞ্জের ইম্পর্টেন্স কোথায় রয়েছে। এবং এটা শুধু লিখে গেলাম তা নয়, এটা আমাদের মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করব? বেসিক যেগুলো কয়েকটা রয়েছে যেগুলো আমরা সবাই জানি। 1/1 যে ভগ্নাংশ রয়েছে মানে 1, 1 মানে কত? অবশ্যই 100%। হাফ মানে কত? 50%। 1/3 মানে কত? 33.13% বা দশমিকে বললে 33.33%। সেমভাবে বাকিগুলো রয়েছে। এবার এই বেসিক এইটা আমাদের মনে রাখতেই হবে। কেন? কারণ যদি আমরা এটা মনে রাখতে পারি, বাকি পার্সেন্টেজগুলো একাই আমরা কোনো ক্যালকুলেশন ছাড়া বলে দিতে পারবো। কিভাবে? দেখো, এবার আমরা ভগ্নাংশে এতক্ষণ কি বললাম, যে আমরা লব সেম রাখবো মানে 1, হরগুলোকে চেঞ্জ করে যে 15 পর্যন্ত বা 10 পর্যন্ত বেসিক এটা মনে রাখতে হবে। যদি এটা মনে থাকে, বাকি যেগুলো রয়েছে ম্যাক্সিমাম আমরা এই বেসিকের মাধ্যমেই বের করে নিতে পারবো। কিভাবে? এবার আমরা ভগ্নাংশের সেই লবগুলোকে চেঞ্জ করব। এখানে 1 থেকে তো চেঞ্জ করার কিছু নেই, নিচে ওটা সেম থাকবে। এবং কত দূর পর্যন্ত চেঞ্জ করব? নিচের সেই হরে যে সংখ্যাটা রয়েছে সেটার আগের পর্যন্ত। ওকে, যেমন এখানে কত রয়েছে, এখানে তো আর চেঞ্জ করার কিছু নেই। এখানে 2 রয়েছে, 2-এর আগ পর্যন্ত, তাহলে এখানে তো 1 রয়েছে। আমি যদি 2 করি ভগ্নাংশের এখানে, তাহলে 2/2 মানে তো এটা 100% হয়ে যাবে। এখান থেকে দেখি 1/3 মানে কত? 33.33% বা ভগ্নাংশে ওটা। যদি আমরা বলি 2/3 মানে কত পার্সেন্ট, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। 66.66% বা 66.2/3%। 3 দিয়ে কেন করব না? কারণ 3/3 যদি করি, 3/3 যদি করি তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, আর 1 মানে তো 100%। ওকে, সেমভাবে তাহলে 1/4 জন্য কতগুলো পাবো? 2/4, 3/4, 4/4 মানে তো 100% হয়ে যাবে। কোনো সংখ্যা সেই সংখ্যার কত পার্সেন্ট? 100%। এবার দেখো এখানে মজা, 2/4 মানে আমি বলতেই পারি 25 2 50%, বা এখান থেকে বলতে পারি 2/4 মানে তো হাফ, হাফ মানে তো 50%। 3/4 মানে তাহলে কত হবে? 1/4 যদি 25% হয় তাহলে 3/4 কত হবে? 4 তো সেম রয়েছে, ওপরে শুধু 3 এক্সট্রা গুণ হয়েছে, তাহলে 25 3 75% হয়ে গেল। এবং উল্টোটাও ঠিক, আমরা যদি কোথাও দেখি 75% রয়েছে, তার মানে সেখানে যদি ভগ্নাংশে পরিণত করার প্রয়োজন হয়, তবে আমরা সেই 75%টাকে 100 দিয়ে আবার ভাগ করে কাটাকাটি করে 25 3 75, 25 4 100, এইটা লেখার জন্য যে সময় দরকার সেটাকে বাদ দিয়ে আমরা এটা সহজেই লিখতে পারবো, যদি আমি এই বেসিক কনসেপ্টটা মনে রাখি যে কি করে এক ভগ্নাংশ থেকে অন্য ভগ্নাংশে রূপান্তরটা সহজে করা যায়। ওকে, আমাকে শুধু মনে রাখতে হবে 1/4 মানে 25%, সেখানে 2/4 মানে 50%, 3/4 মানে 25 3 75%। সেমভাবে 1/5 জন্য কি পাবো? 2/5 পাবো, তাই তো? কি পাবো? 3/5 পাবো।
4-এর 5 পাবো, এবং 5-এর 5 মানে তো আবার 100%। 2-এর 5-এর জন্য কি পাবো? 20 দুগুণ 40, তাহলে 40% মানে কি 2-এর 5, বা 40% মানে যদি কত হয় সেটা জানার প্রয়োজনে আমাকে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, কাটাকাটি করতে হবে, দেন জানবো 2-এর 5। কিন্তু আমরা যদি মনে রাখি যে 40% মানে তো 20% মানে তো 1-এর 5, সেখানে যদি 40% হয় তার ডবল মানে কত? 2-এর 5। ওকে, আবারও বলছি, উল্টো দিকগুলোও আমাদেরকে জানতে হবে, শুধু এটা জানলে হবে না যে 1-এর 2 মানে কত বা 1-এর 3 মানে কত। আমাকে এটাও মাথায় রাখতে হবে যেখানে 33 দশমিক এই টাইপের কোনো সংখ্যা রয়েছে এবং তার কোনো মাল্টিপল রয়েছে 66 বা 33 3 99 পয়েন্ট এরকম 99, যেখানে 3/3 হবে, সেই টাইপের মাল্টিপলযুক্ত কোনো সংখ্যা রয়েছে, অবশ্যই সেটা 3 বেসিসের কোনো সংখ্যা রয়েছে, ভগ্নাংশ রয়েছে। 25 দুগুণ 50 বা 25 3 75, 25 4 100, তার মানে কি 4/4 রয়েছে, এরকম কিছু। সেমভাবে 1-এর 6, যেখান থেকে কি পাবো? 2-এর 6, যেটা ঘুরে ফিরে আবার কি 1-এর 3-এই চলে যাবে। 3-এর 6 মানে কি 1-এর 2-এ চলে যাবে। 4-এর 6, 4-এর 6 হলে তাহলে কি হবে? দেখো, 4-এর 6 হলে কি হবে, মানে 4/6 হলে 1-এর 6-এর জন্য 16 পূর্ণ 2-এর 3, তাহলে 4-এর 6-এর ক্ষেত্রেও সেম হবে। 16 4-এ 64, 16 4-এ 64, এবং 4 দুগুণ 8/3। ওকে, যেখান থেকে আবার এক সংখ্যা এখানে 8/3, যখন এটাকে ভাঙবো আমরা কি হবে? দেখো, 64 প্লাস 8/3, এই 8/3 থেকে আমরা কত পাবো আরও, যেটা আসবে হাতে? 3 দুগুণ 6, 3 3 9, মানে 2 এক্সট্রা আসবে, তাহলে 2টা এখানে অ্যাড হবে। বোঝা গেছে? 66 প্লাস 2 চলে গেলে, আর মানে 3 দুগুণ 6 চলে গেলে 2-এর 3 থাকবে, তাহলে এটা 66 পূর্ণ 2-এর 3। 66 পূর্ণ 2-এর 3 মানে হচ্ছে কত? 4/6। এবার দেখো, 4/6 থেকে আমরা শর্ট করতে পারি তো 2/3। 2/3 মানে তো 66 পূর্ণ 2-এর 3, এই যে 2 দিয়ে গুণ করলে 66, 2-এর 3। তাহলে বোঝা গেছে একটার সাথে আরেকটা কীভাবে রিলেটেড। আমরা যদি 1-এর 6টাকে মনে রাখতে পারি, সেখান থেকে আমরা 2-এর 6 পেয়ে যাব, যেটা মানে কিন্তু আবার ঘুরে ফিরে সে 1-এর 3 কাটাকাটি করে। যদি মনে না থাকে তাহলে এখান থেকে কি করে পাবো? দেখো, 2-এর 6, 1-এর 6 মানে কত? 16 পূর্ণ 2-এর 3, তাহলে 2-এর 6 মানে 2 দিয়ে সেটাকে গুণ করতে হবে। গুণ যখন করব, ভগ্নাংশের সেই পূর্ণ সংখ্যাটাকেও গুণ করব, যেটা রয়েছে পূর্ণ সংখ্যার পরে যেটা রয়েছে সেটাকেও গুণ করব, মানে 16 দুগুণ 32, আর এটা 3 দুগুণ 6/3, সরি 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণ 4/3। ওকে, যেখান থেকে এটাকে যখন ভগ্নাংশটাকে ভাঙবো 32 প্লাস 4/3, সেখান থেকে তো আরও 1 আসবে, মানে এটা 33 পূর্ণ 1-এর 3 হয়ে যাবে। বোঝা গেছে? একইভাবে প্রত্যেকটা সংখ্যা, যে 14 পূর্ণ 2-এর 7, এটা মানে 1-এর 7। আমি যদি দেখি 14-র মাল্টিপল কিছু রয়েছে 28 পূর্ণ কিছু, তাহলে কত হবে? 2/7। 1-এর 7 মানে যদি 14 পূর্ণ 2-এর 7% হয়, তার মানে এর যখন মাল্টিপল কোনো সংখ্যা দেখব, যে 28 পূর্ণ 4-এর 7%, এটা মানে কত হবে? 2-এর 7। একইভাবে আরও যদি দেখি, পরেরগুলো সেম। 1/8 মানে যদি 12 পূর্ণ 1-এর 2 হয়, 12-র মাল্টিপলযুক্ত যে সংখ্যাগুলো রয়েছে, 12 দুগুণ 24, তার কাছাকাছি, কারণ 24 হবে না, 25 হবে। কিভাবে হবে? যদি 1-এর 8 12 পূর্ণ 1-এর 2 হয়, যখন আমরা এটাকে 2 দিয়ে গুণ করব, তখন কি হয়ে যাবে? 2-এর 8 মানে আমরা জানি 1-এর 4, আর 1-এর 4 মানে 25%, তাই তো? কীভাবে? দেখো, 2-এর 8 মানে কিন্তু 1-এর 4, আর 1-এর 4 মানে 25%, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা ঠিক এইভাবে দেখব ভগ্নাংশগুলোকে কীভাবে গুণ করব এবং কি করে অ্যাকুরেটটা ধরতে শিখব। যখন এটাকে গুণ করব 12 দুগুণ 24, আর যখন এটাকে গুণ করব 2/2, 2/2 মানে তো এখান থেকে আরও 1 আসবে, 25% হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মুখস্থ করব কি করে? মুখস্থ করব দুইভাবে। ফার্স্টটাকে আমরা পার্সেন্টেজ মানে মনে রাখবো সেটা ভগ্নাংশ হিসেবে কত হয়। 100% মানে 1, 50% মানে 1-এর 2, 30-র ঘরে 33 মানে 33-এর ঘরে যেটা রয়েছে 1-এর 3, এবং
এর মাল্টিপল যুক্তগুলো যেগুলো রয়েছে 33-এর, সেগুলো কী হবে 2-এর 3, 3-এর 3 এইভাবে। 25% মানে 1-এর 4 বা 1-এর 4 মানে 25%। ওকে, যেটা মনে থাকে না বা যেটা মনে রাখতে হবে, বাকিগুলো তো খুব সহজ। সেটা হলো ফার্স্টে 1-এর 6 আর 1-এর 3, তাই না? 1-এর 6, 1-এর 3, 1-এর 7, 1-এর 8 এবং 1-এর 9। আরেকটা ইম্পর্টেন্ট 1-এর 11 রয়েছে, যেটা কিন্তু 9-এর সাথে রিভার্সে রয়েছে। 9-এর ক্ষেত্রে কি রয়েছে 11 পূর্ণ 1-এর 9, কিন্তু 11-র ক্ষেত্রে কি রয়েছে 9 পূর্ণ 1-এর 11। ঠিক আছে, ঠিক উল্টোটা কিন্তু। আর যদি বাই চান্স মনে না থাকে, সাধারণত 11 দিয়ে যখন 100কে ভাগ করি কত যাবে 9 যাবে, 9 পূর্ণ 1-এর 11। কারণ 9 দিয়ে যখন ভাগ করি কত যাবে 9 10 90, 11 9 99, 11 যায়, হাতে থেকে যায় 1, এটা হয়। ওকে, 11টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এত পার্সেন্ট বা কত 9.09%। ঠিক আছে, তাহলে আমরা বেসিকটা যদি মনে রাখি এবং সেই রিলেটেড মাল্টিপল যুক্ত যে সংখ্যাগুলো রয়েছে তাদের পার্সেন্টেজ বা ভগ্নাংশকে আমরা সহজে নির্ণয় করতে পারবো। 1 মানে যদি 100% হয়, ওকে, তাহলে 2 মানে কত হবে 200%, 3 মানে কত হবে 300%। ওকে, এর একটা অ্যাপ্লিকেশন যদি দেখি, যদি কোনো খুব বড় একটা সংখ্যা দেয়, কত ধরলাম 37/12, এটা সমান সমান যদি পার্সেন্টেজে পরিণত করতে বলি কত পার্সেন্ট হবে। আমরা আমাদের রুলস না জানলে কি করব, ক্যালকুলেশন করতে বসে যাব। 37/12 পার্সেন্টেজ পরিণত করতে বলছে, 100 দিয়ে গুণ করব, কাটাকাটি করব, যে ভগ্নাংশ চলে আসবে সেটাকে ভাগ করব, তাই তো। কিন্তু দেখো, এটাকে যদি আমরা ভেঙে ছোট সংখ্যায় পরিণত করতে পারি। 37 মানে কত, দেখো 12 দিয়ে যখন ভাগ করব, 12 3 36, 12 3 36, তার মানে এটাকে ভেঙে কি লিখতে পারি না এটা, এই যে 12 লসাগু হবে, 12 3 36, হাতে 1 থাকলো 37। এবার দেখো 3 মানে এটাকে পার্সেন্টেজে পরিণত করতে হবে, তার মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে যখন 100 দিয়ে গুণ করব সেই রুলস অনুযায়ী তো করতে পারবোই, কিন্তু আমরা তো সেটা অ্যাভয়েড করব। 3 মানে কত পার্সেন্ট সেটা বলো, 3 মানে কত 300%। তার সাথে 1-এর 12, 1-এর 12 মানে কত 8 পূর্ণ 1-এর 3%, এবং দুটোকে যখন যোগ করব 308 এত পার্সেন্ট হয়ে গেল। অন্য একটা এক্সাম্পল দেখি, ধরলাম 366 পূর্ণ 2-এর 3%। আচ্ছা, এই পার্সেন্টেজটাকে যখন আমরা ভগ্নাংশে পরিণত করব, যে এত পার্সেন্ট সমান সমান কত, ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দেন কি করব আমরা আমাদের সেই সাধারণ নিয়ম অনুসারে এটাকে প্রথমে কি করব 100 দিয়ে ভাগ করব, তাই তো। ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশে পরিণত করে 100 দিয়ে ভাগ করব, যেটা অনেক সময় সাপেক্ষ এবং শেষে গিয়ে হয়তো দেখা গেলো মিললই না, কারণ কাটাকাটি ভুল হতেই পারে, এত বড় সংখ্যার গুণ করতে গিয়ে ভুল হতে পারে, যোগ করতে গিয়ে ভুল হতে পারে। কিন্তু এটাকে শর্টভাবে করা যাবে যদি আমরা সেই ফ্র্যাকশনের যে বেসিক যেটা ধারণা রয়েছে, যেটা আমি এখনই বললাম, সেই শর্টটাকে আমরা মনে রাখতে পারি। দেখো 366, এটাকে তো আমরা ভাঙতেই পারি, 300 প্লাস 66 পূর্ণ 2-এর 3%, তাই তো। 300% মানে কত, 100% মানে যদি 1 হয় তাহলে 300% মানে কি অবশ্যই 3 হবে, এবং 66 পূর্ণ 2-এর 3, আমরা তো 66 পূর্ণ 2-এর 3 পড়িনি, আমরা পড়েছি 66 মানে সেটা 33-এর মাল্টিপল। তাহলে আমরা তো সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে যে 33 লিটার তো একটাই ছিল, 33 পূর্ণ 1-এর 3, যেটা মানে কত 1/3। তাহলে তার দ্বিগুণ মানে 66 পূর্ণ 2-এর 3, তাহলে এখানে কত হবে 2-এর 3 হবে, এবং এটাকে যখন যোগ করব একবারে 3 পূর্ণ 2-এর 3, কারণ যোগের নিয়ম অনুসারে জানি ভগ্নাংশের যোগ এইভাবে জাস্ট এটা যুক্ত হয়ে যায়। আশা করি বোঝা গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।